আমরা আজকে আলাপ করব অর্থনীতি এবং চায়নার ডেভেলপমেন্ট নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক। আবু হেনা মুহিব, উনি সমকালের অর্থনীতি রিপোর্টার, এবং আরেকজন আছেন এমরুল কায়েস, উনি বাংলা ভিশনের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট। তো আহ, আবু হেনা মুহিব, আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে সরকারকে বলা হচ্ছে অদক্ষ, অযোগ্য, এ ধরনের কথাবার্তা, তো এরা বলা হচ্ছে আগেই অর্থনীতি ভালো ছিল বা আগেই দেশ ভালো ছিল, অথচ সরকার মানে অন্তর্বর্তী সরকার এসেই বলল যে এটা তো একটা যুদ্ধ বিধ্বস্ত একটা অর্থনীতি আমরা পেয়েছি, এবং শ্বেতপত্রে দেখা গেল অনেক হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। ব্যাংকগুলো ঋণ খেলাপি 30% ক্রস করেছে, আরো ক্রস করবে, এবং জনগণ বলছে এই এক বছরে এই সরকারের কারণে এই অবস্থা হয়েছে, জনগণ বা অনেকেই বলছে। তো আহ, এই অবস্থায় তোমার অভিমতটা একটু জানতে চাচ্ছিলাম। আপনাকে ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আপনার যে মন্তব্য আমি শুনলাম, এর সাথে আপনার যে দর্শকের কথা বললেন যে যারা বলছে যে দেশ এখন ভালো নেই, আমি তাদের সাথে একেবারে একমত নই। একমত নই এই কারণেই যে আমরা আসলে একটু ডেটা নিয়ে কাজ করি। ডেটা কিন্তু সে কথা বলছে না, যে কথা আপনি বলছেন বা যাদের পক্ষে আপনি কথাগুলো বলেছেন, তাদের যে ভাষ্য তার সাথে কিন্তু ডেটা একই সুরে কথা বলছে না। আমি যদি আপনাকে একটু শেয়ার করি যে আমাদের বা এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত প্রায় 15 মাসের মতো গেল, এর মধ্যে আমাদের রপ্তানি বেড়েছে, আমাদের রেমিটেন্স বেড়েছে, এবং আমাদের যে বৈদেশিক লেনদেনের বাণিজ্যের ভারসাম্য এসেছে, আম, এবং আহ, মূল্যস্ফীতি যেটা আমাদের লাগাম ছাড়া ছিল সেটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তো এইসব ইন্ডিকেট গুলো করছে যে আমাদের অর্থনীতি আগে তুলনায় ভালো আছে, এবং এমন একটা পর্যায় থেকে ভালো আছে যে যখন এরকম বলা হয়েছিল যে যারা বোদ্ধা অর্থনীতি তারা বলেছেন এরকম যে সরকার যদি, গত সরকারের কথা বলছি, তারা যদি আম, যেভাবে হোক তাদের পতন যদি এইভাবে নাও হতো, তাহলে অর্থনৈতিক যে পরিস্থিতি ছিল, রিজার্ভ যে পরিমাণ তলানিমুখী ছিল, এবং সর্বক্ষেত্রে যেরকম একটা অরাজক পরিস্থিতি ছিল বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে, সেখান থেকে কোনো সরকারকে সার্ভাইভ করার কোনো সহজ কাজ ছিল না। অর্থাৎ সরকার যদি এরকম বলা হয়েছে বিশ্বব্যাংকের পক্ষ থেকে, যদি গত সরকার শুধুমাত্র অর্থনৈতিক কারণে পরবর্তী 3 মাস পর পর ত্যাগ করতে হতো, এরকম একটা নাজুক বাজেট অর্থনৈতিক পরিস্থিতি থেকে যখন আমাদের রপ্তানি বেড়েছে, আমাদের রেমিটেন্স বেড়েছে, আমাদের বৈদেশিক লেনদেনের ভারসাম্য এসেছে, আমাদের রিজার্ভ বেড়েছে, তো ফ্যাক্ট বলছে সে কথা, তাহলে কারা কেন কিভাবে বলছেন যে আমাদের অর্থনীতি আগে ভালো ছিল বা দেশ আগে ভালো ছিল? আমার বোঝা আসছে না। আমি নিশ্চয়ই আপনাকে এই ডেটাগুলো বলেছি, এগুলো সবগুলো ক্রেডিবল ডেটা। এগুলো সব কার কার ডেটা? এগুলো হচ্ছে পরিসংখ্যান ব্যুরোর ডেটা, বাংলাদেশ ব্যাংকের ডেটা, এগুলো হচ্ছে আপনার রপ্তানি উন্নয়ন ব্যুরোর ডেটা, বিজিএমই, তৈরি পোশাক বিভাগের সংগঠন বিজিএমই, বিকিএম এর ডেটা। সুতরাং আমি ডেটা সোর্স থেকে কথাগুলো বলেছি এবং তথ্যগুলো আমি আপনাকে দিলাম। অতএব যারা বলছেন যে অর্থনীতি আগে ভালো ছিল এখন ভালো নেই, এদের কারণে খারাপ অবস্থার মধ্যে রয়েছে, এনারা কোনো না কোনো কোয়ার্টার থেকে কথা বলছেন, কোনো না কোনো কোয়ার্টারকে তারা প্রতিনিধিত্ব করছেন। সে কারণে এই ধরনের অযৌক্তিক এবং তথ্যবিহীন কথা তারা বলে যাচ্ছেন, ব্যাপার কথা বলে যাচ্ছেন, যেগুলো সত্যি স্টক। থ্যাংক ইউ আমাদেরকে মানে ডেটা নিয়ে, স্ট্যাটিস্টিক্স নিয়ে, যেটা আমাদের দরকার, যেটা আসলে যে ধরনের কথা আমরা জানতে চাই। আন্দাজে কথা বলে তো লাভ নাই। তো তো মানে হোয়াট ইউ থিঙ্ক, যে তাহলে কি অর্থনীতি আমাদের ভালোর দিকে এসেছে বা যাচ্ছে, নাকি এখনো আমরা যেমন এই যে অনেক ঋণ খেলাপি বেড়ে যাচ্ছে, বা অর্থনৈতিক বিভিন্ন ব্যবসায়িক, ইভেন এমনকি যে আমেরিকান যে প্রেশারটা ছিল, 35% ট্যারিফ অন বাংলাদেশ, তো সেটাও তো এখন দেখেছি কমেছে। তো এগুলোর ইম্প্যাক্টটা কি একটু বলতে পারবে, যে ভবিষ্যতে আমরা কিভাবে আগাতে পারি, বা এটা আসলে কি ঘটছে আমাদের জন্য বা আমাদের ব্যবসায়ীরা, বিশেষ করে তুমি তো আরএনজি সেক্টর নিয়ে প্রচুর কাজ করো, আমাদের ব্যবসায়ীরা কি ভাবছে? অ্যাট দ্য সেম টাইম আমি একবারে প্রশ্নটা করে নিই, তুমি যদি একটু নোট রাখো। আরেকটা হচ্ছে যে কটন ইন্ডাস্ট্রি, যেটাকে বলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আমাদের মেইনলি টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো ওই যেটাকে বলে হচ্ছে সুতা তৈরি করা, থ্রেড। তো এইটার একটা দেখলাম যে চায়না বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার না একটা মেলা হয়ে গেল কয়েকদিন আগে বসুন্ধরাতে, বসুন্ধরা সিটির একটা কনভেনশন হলে।
এবং অ্যাট দ্য সেম টাইম দেখতে পাচ্ছি বা বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট দেখলাম, বলছে যে কটন ইন্ডিয়া থেকে সস্তায় আসছে, 15-20 সেন্ট সস্তায় আসছে, বা ইভেন যদি 5 সেন্টও সস্তায় আছে তাও গভর্নমেন্ট বায়ার বা মানে আমাদের যে গার্মেন্টস যারা ওনার তারা ওইখান থেকে কিনবে, ইন্ডিয়া থেকে। ফলে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে কটন ইন্ডাস্ট্রি, এটা তো অনেক বড় ইন্ডাস্ট্রি, প্রায় মনে হয় 400-500 কোটি টাকা এখানে মানে ইনভেস্ট করতে হয়। তো এই ধরনের ইন্ডাস্ট্রি যদি মাল তৈরি করে গোডাউনে ফেলে রাখে, বিক্রি করতে না পারে, তাহলে আমাদের ভবিষ্যৎটা কি দাঁড়াবে? এবং ভারত থেকে আনাটা অনেক ওদের লোকাল রেটের চেয়ে কমে যদি বাংলাদেশ কিনে, তাহলে সেটা তো ডাম্পিং পর্যায়ে পড়ে, কিন্তু এটাও নাকি কোনো প্রমাণ নাই। তো এগুলো নিয়ে তুমি যদি একটু তোমার অভিজ্ঞতা থেকে আমাদেরকে একটু বোঝাও যে এই অন্তরায় থেকে আমরা কিভাবে আরো আগাবো। আরো দুই একটা প্রশ্ন আসবে, সেটা আমি পরবর্তীতে করব, এটা শেষ করি আমি। ওকে, আপনার প্রথমত কি দুইটা প্রশ্ন আমার কাছে এখন। আপনার প্রথমত হচ্ছে যে আমাদের অর্থনীতি কেমন যাচ্ছে, কেমন যাবে, বা রপ্তানি খাতটা আপনি ইঙ্গিত করে বলেছেন যে আসলে সেটা কেমন যেতে পারে। বিকজ আমরা আম, আমাদের সবচেয়ে প্রধান বড় বাজার, যেখানে আমাদের তৈরি পোশাকের প্রায় 20 থেকে 22 শতাংশ যাদের হিসাব, সেই মার্কেটের মধ্যে যখন গত আগস্ট থেকে অতিরিক্ত শুল্ক আরোপ হয়েছে, এখন আমাদের শুল্কের পরিমাণ প্রায় 36%। সেখানে আমাদের পরিস্থিতিটা কতটা কতটা নাজুক, এই প্রসঙ্গে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই। আশ্বস্ত এই অর্থে, যেহেতু আপনি একজন বাংলাদেশি, নিশ্চয়ই আপনি দেশকে ভালোবাসেন। দেশের সুখবর মানে হচ্ছে আমাদের ভালো লাগে, সেজন্য আমাদের জন্য সুখবর বলে আপনাকে দেন। আমরা যখন আমাদের উপরে 35 শুল্ক আরোপ হলো এবং আহ, সেখান থেকে কমে 20 হলো, আগে ছিল এটা হচ্ছে কান্ট্রি, আপনি খুব ভালো করে জানেন এগুলো, যে একসময় কিন্তু আমাদের এখানে কারণ সারা বিশ্বের প্র্যাকটিস ছিল যে প্রোডাক্ট ওয়াইজ আপনার ট্যারিফ ইম্পোজ হবে। যেমন কোন পণ্যের বিশেষ কোড অনুযায়ী সেই পণ্য পৃথিবীর যে দেশ থেকে আসে সেখানে সে কোনো একটা নির্দিষ্ট শুল্ক থাকে, কান্ট্রি ওয়াইজ কোড শুল্ক থাকে না। এবারই প্রথম আমেরিকার প্রশাসক প্রেসিডেন্ট ট্রাম্প এটা ইম্পোজ করলেন যে আমাদের নির্দিষ্ট দেশের উপরে পণ্যের উপর আলাদা একটা শুল্ক থাকতে হবে। তো তাহলে প্রথমত যে ডব্লিউটিও রুল, সেটা অনুযায়ী আমাদের সব যে এসএস কোড অনুযায়ী প্রথমে ছিল আপনার, আমরা যেসব ধরনের পণ্য রপ্তানি করে থাকি আমেরিকায়, সেগুলোর এভারেজ শুল্ক ছিল 15.5% মতো করে। তারপরে এক পর্যায়ে যখন ট্রাম্প প্রশাসন এসে সব দেশের উপরে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করলেন, তাতে আমাদের শুল্ক গিয়ে ঠেকলো 26%। এরপরে যখন আবার নতুন করে 35 করা হলো, তখন এটা গিয়ে ঠেকলো প্রায় 54 or 55। যে সর্বশেষ যখন আমাদেরকে 35 থেকে কমিয়ে 20 করা হলো, এবং প্রথম যে 10% আরোপ করা হয়েছিল সেটা যখন রিলিজ করা হলো, তাতে আমাদের এখন দাঁড়াচ্ছে আপনার গিয়ে 15 এবং 20, 35। এই 35 শুল্ক কিন্তু আমাদের জন্য অনেকটা সহনীয় একটা অবস্থান। কারণ আমাদের যারা প্রধান প্রতিযোগী ভিয়েতনাম বাদে, তাদের কিন্তু শুল্ক, যেমন ভারতের কথা বলি, ইন্দোনেশিয়ার কথা বলি, তাদের শুল্ক কিন্তু আরো বেশি। ফলে আমরা একটা খুব ভালো অবস্থানের মধ্যে, একটা প্রধান বাজারের ক্ষেত্রে আমরা সুবিধাজনক অবস্থানের মধ্যে রয়েছি। ভিয়েতনাম আমাদের প্রধান প্রধান আমাদের আহ রপ্তানি প্রতিযোগী। তো ভিয়েতনামের শুল্ক আর আমাদের শুল্ক সমান হওয়ার পরেও আমরা ভালো সুবিধার মধ্যে আছি। কেন আছি সেটা আমি একটু পরে দেবো আপনাকে, আগে বলে নিই যে আমরা কেন সুবিধার মধ্যে আছি। কারণ ভিয়েতনামের বেশিরভাগ বেশিরভাগ আপনার বিনিয়োগ হচ্ছে চীনের, এবং সেখানে তাদের যে ক্যাপাসিটি সেটা অলরেডি ওভারলোডেড। তারা এখন নতুন করে বিনিয়োগ করা, নতুন করে রপ্তানি করার মতো পরিস্থিতির মধ্যে নাই। ফলে শুল্ক বলেন অথবা ক্যাপাসিটি কথা বলেন, সব দিক থেকে বাংলাদেশ একটা সুবিধাজনক অবস্থার মধ্যে রয়েছে। এবং সে কারণে আপনাকে আমি ডেটা দিতে খুব ভালো পছন্দ করবো, সেটা হচ্ছে যে এই যে নতুন করে শুল্ক আরোপ হলো, এরপর থেকে গত 3 মাসে যুক্তরাষ্ট্রের প্রধান বাজার, আগে বলেছি তৈরি পোশাকের, সেখানে আমাদের রপ্তানি বেড়েছে 8%। যেখানে ভয় ছিল যে রপ্তানি কতটা জানি কমে যায়, কারণ রপ্তানি পণ্যের মূল্য বেড়ে গেলে সেখানে চাহিদা কমে যাবে, সেই সুবাদে আমাদের রপ্তানি কমে যেতে পারে কোনো একটা শঙ্কা ছিল। কিন্তু কমে তো নয়, বরং আমাদের রপ্তানি বেড়েছে। ফলে আগামী দিনে আমরা আরো ভালো করবো, সেরকম প্রত্যাশা রাখাটা খুব যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এবং আপনাকে বলে রাখা ভালো হবে যে আমরা আসলে কেন ভালো করছি। এক্সকিউজ মি, আমরা এই ভালো এইট করছি। পার্সেন্ট 8% কি এই 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 20 মানে আফটার টেরিফ রিডাকশন, না এই এক বছরে?
না, এটা হচ্ছে গত প্রান্তিকে। এর মধ্যে ধরেন প্রথম 3 মাস যদি আমরা ধরি, চলতি অর্থ বছরের প্রথম 3 মাস, প্রথম প্রান্তিক। তো তাহলে এর মধ্যে আমরা এর আগের বছরের একই প্রান্তিকের তুলনার সাথে আমরা তুলনাটা করলাম, হুম। এবং শুল্ক আরোপ হচ্ছে 2 মাস। তার মানে হচ্ছে একটা বড় অংশই হচ্ছে কিন্তু আমরা আসলে শুল্ক আরোপের পরে সুবিধাটা রপ্তানিকে আমরা পাচ্ছি। ফলে কম্পেয়ারটা হচ্ছে যে শুল্ক আরোপের পরের সুবিধা, রাইট? তো আমি যেটা বলছিলাম আপনাকে যে আমরা কেন সুবিধাজনক অবস্থার মধ্যে আছি, এবং আমি আমার অফিসের সাথে অথবা যাদের সাথে আমার বিতর্ক চলে বিভিন্ন ফোরামে, সেখানে আমি একদম খুব কনফিডেন্টলি বলেছিলাম যে আমরা সকল অবস্থায় রপ্তানি খুব ভালো করবো। কেন করবো? আমাদের একটা প্রধান শক্তি হচ্ছে আমরা মোটা কাপড় করে থাকি, আমরা কম দামে পণ্য করে থাকি। হ্যাঁ? তো এখন ধরেন আপনি খুব সাধারণ হিসাব, যখন 100 টাকার একটা পণ্যের মধ্যে 35 শুল্ক হলো, তখন সে দাঁড়ালো 135 টাকা। আর যখন একটা আহ, 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 1 টাকার একটা পণ্য যখন 35 হলো, তখন সেটা হলো 1 টাকা 35 পয়সা। তার মানে কম দামের পণ্যের মধ্যে যে অতিরিক্ত শুল্ক, সেটা বেশ সহনীয়। ফলে সেখানে রপ্তানিতে আমাদের যারা ভোক্তা, আমাদের যারা ক্রেতা, তাদের জন্য খুব বেশি বাড়ানো হবে না। বরং আচ্ছা। আমাদের পণ্যের যারা ভোক্তা, তাদের উপরে যে লেয়ারটা, যারা আমাদের পণ্য থেকে দামি পণ্য কিনে, সেখানে তাদের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে তাদের যদি ক্রয় ক্ষমতা কমে আসে, তারা বেসিক আইটেমের মধ্যে নেমে আসবে, রাইট? তাহলে হলো কি, আমাদের চাহিদা বরং বাড়বে, আমাদের পণ্য কখনো কোন চ্যানেলের মুখে পড়বে না। কারণ বলে রাখি, আবারও বলে রাখি যে আমাদের মূল শক্তি হচ্ছে মোটা কাপড় আমরা রপ্তানি করে থাকি, যেগুলোর চাহিদা কোনোদিন কমে না, এবং মোটা কাপড় আপনাকে পড়তেই হবে। আপনি যদি সভ্যতা টিকিয়ে রাখতে চান, সভ্যতা টিকিয়ে রাখতে চান যদি আপনি, তাহলে আপনাকে কিন্তু কাপড় পরতে হবে। আপনি যত অভাবে থাকুন না কেন, আপনি খেতে পারেন বা না পারেন, আপনাকে কিন্তু কাপড় পরতে হবে। ফলে মোটা কাপড় যে আমাদের শক্তি রয়েছে, এটা আমরা কোনোদিন খোয়াবো না, ইনশাল্লাহ ইট উইল বি কন্টিনিউ। ফলে আমি প্রত্যাশা করছি যে আগামীতে ডে বাই ডে আমাদের রপ্তানি আরো বাড়বে, যুক্তরাষ্ট্রে আমাদের হিসা আরো বাড়বে, এবং আমাদের ধারে কাছে অন্য কোনো প্লেয়ার আসতে পারবে। আমাদের কিছু কিছু সাজেশন আছে, সেগুলো আমরা পরে বলবো যদি প্রয়োজন হয়, আমাদের কোথায় কোথায় ডেভেলপ করতে করতে হবে। আর দ্বিতীয় প্রসঙ্গ আপনি বলেছেন, আহ, কটন। ভারত আমাদের এখানে কটন কটন অথবা কটন বেস আপনার ফ্যাব্রিক রপ্তানির ক্ষেত্রে তারা আমাদের একটা প্রতিবন্ধক তৈরি করেছে। এটা হচ্ছে আমি গত গত প্রায় 2 বছর ধরে এইসব নিয়ে আমরাও লেখালেখি করছি, উদ্যোক্তারা কথা বলে আসছেন। এটা ফ্যাক্ট হচ্ছে যে আসলে আমাদের এখানে অভিজ্ঞ, আপনি খুব ভালো করে জানেন যে আমাদের এখানে কিন্তু নানান কারণে সেটা ঠিক হতে পারে যে আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে সুশাসনের ঘাটতির কারণেই কিন্তু আমাদের ব্যবসা পরিচালনার ব্যয় এখানে অনেক বেশি হাই। আমাদের এখানে নানান ঘাটে ঘাটে অনেক আহ কি বলে এটাকে, অনেক অর্থ ব্যয় করতে হয়, যেটাকে আমরা আহ সুন্দর ভাষায় বলে থাকি যে স্পিড মানি। স্পিড মানির কারণে আমাদের এখানে শেষ পর্যন্ত উৎপাদন ব্যয়টা বেড়ে যায়। এরপরে আমাদের এখানে আপনার সাম্প্রতিক সময়ে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, গ্যাসের দাম বাড়ানো হয়েছে প্রায় 3 গুণ। ফলে এর মধ্যে ফ্যাট আছে, নানান নানান তো আর আপনার এই কর কাঠামোর মধ্যে তো পরিবর্তন আছে। সবকিছু মিলে আমাদের এখানে কোন উৎপাদন ব্যয় ভারতের তুলনায় অনেক বেশি। আমরা ধরেন ভারত থেকেও আনি, অন্যান্য দেশ থেকে আনি, উজবেকিস্তান থেকে আনি, এবং আপনার আমেরিকান কান্ট্রি গুলো থেকে আনি। সেখান থেকে তুলা এনে যখন আমরা পণ্য তৈরি করি, সেটা সেটা তো প্রোডাকশন কস্ট কম্পারেটিভলি হাই হওয়াই স্বাভাবিক। তো ভারতের নিজস্ব তুলা আছে, তারা তাদের টেকনোলজি ডেভেলপ, এবং এর মধ্যে হয়তো রাজনৈতিক কিছু কূটনৈতিক কৌশল তাদের থাকতে পারে, যে আমাদের পার্শ্ববর্তী এলাকার মধ্যে যেখান থেকে আমরা খুব সহজে সীমান্ত থেকে আমরা সহজে এখানে তাদের সুতা কাপড় আনতে পারি, সেরকম এলাকার মধ্যে তারা তাদের শিল্প কারখানা গড়ে তুলেছে, এবং নানান সুযোগ সুবিধা দিচ্ছে, তাদের অনেক পলিসি সাপোর্ট দেওয়া হয়েছে। ফলে তাদের তাদের উৎপাদন ব্যয় আমাদের তুলনায় অনেক কম। এটাকে যদি তারা আমাদের এখানে অ্যান্টি ডাম্পিং আমরা নাও বলি, অ্যান্টি ডাম্পিং বলা হয় যখন কোনো দেশ তার উৎপাদিত পণ্যের যে ব্যয়, তার তুলনায় যদি কম মূল্যে অন্য কোনো দেশে রপ্তানি করে, তখন তাকে অ্যান্টি ডাম্পিং শুল্কের জন্য তাকে অভিযুক্ত করা যেতে পারে। কিন্তু আমাদের এখানে যে কথা আপনি বললেন, যে আসলে প্রমাণ তো করার সুযোগ আমাদের নেই। আর যে কথা বলতে তথ্যগুলো আমি আপনাকে দিলাম, তাতে মনে হচ্ছে যে তাদের রপ্তানি উৎপাদন ব্যয় যে হারে তারা রপ্তানি করে, তার তুলনায় খুব বেশি তফাৎ নয়। ফলে তারা যেটা কম দাম দিতে পারছে, আমাদের
আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আমাদের বিটিএমইর মুক্ত কারখানাগুলো সেই কম হারে দিতে পারছে না। ফলে আমাদের যারা মূল ফাইনাল ইউজার অর্থাৎ তৈরি পোশাক উৎপাদন এবং রপ্তানিকারক, তারা যেখানে সস্তা পাচ্ছে সেখানে যাচ্ছে। এর ফলে হবে কি, আপনি ইঙ্গিত দিয়েছেন, আমার কাছে ডাটাটা এই মুহূর্তে নাই, তবে গতকালও আমাকে একজন উদ্যোক্তার সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে বিশাল পরিমাণ স্তূপ পড়ে আছে আমাদের এখানে এখন অবৈধ সুতা এবং কাপড়ে। তো এরকম যদি কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু একটা পর্যায়ে এসে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর থাকবে না। আমার যখন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর থাকবে না, তখন আমরা ব্যাকওয়ার্ডের জন্য কিন্তু প্রতিবেশী দেশ অথবা অন্যান্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ব। এবং এই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে যখন আমাদের চাহিদা খুব তুঙ্গে থাকে, যখন আমরা কোনো দেশ যখন মনে করে যে আমরা তাদের উপর খুব খুব বেশি নির্ভরশীল, তখন হঠাৎ হঠাৎ করে তারা তাদের পণ্য রপ্তানি বন্ধ করে দেবে। আমরা আমদানি করার জন্য বিকল্প দেশ খুঁজে পাবো না। সেরকম একটা বিপদের মুহূর্ত আমার জন্য হয়তো অপেক্ষা করছে হয়তো, বাট নো, বাট এরকম একটা সংখ্যা আমাদের এমনকি আছে। তখন যখন দেখবে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নাই বা ধ্বংস হয়ে গেছে, তখন তো প্রাইসও বেড়ে যাবে, ডিমান্ড সাপ্লাই যেটাকে ব্যাকওয়ার্ড, বলে। ও সবকিছু সেটাই তো হচ্ছে অর্থনীতির গতিবিধি, সেরকম করে হয় যেখানে আপনার চাহিদা বেশি থাকবে সেখানে তো আপনার পণ্যের দাম বাড়বেই। কিন্তু সেটা থেকে বড় ভয়ের কারণ হচ্ছে যদি আল্লাহ না করে বন্ধ যদি করে দেয়, তাহলে কিন্তু আপনি বিকল্প দেশ থেকে একটা পণ্য যখন আপনি বিষয়গুলো জানেন যে একটা পণ্য যখন রপ্তানিকারকদের কাছ থেকে রপ্তানি আদেশ যখন বাংলাদেশ পায়, তখন তারা প্রোডাক্ট ডেভেলপমেন্টের বিষয় আছে, এরপরে তারা কাঁচামাল আমদানি শুরু করে, এরপরে পণ্য ছাড় করার বিষয় থাকে, এরকম প্রায় 3 মাসের মতো সময় লেগে যেতে পারে। ফলে যদি বেশি দামও হয়, আপনি কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো দেশ থেকে আপনি তখন আর কাঁচামাল পাবেন না। তার মানে হচ্ছে আপনি তৈরি পোশাক, যেটা আমাদের আমাদের ইকোনমিক লাইফ লাইন বলা হচ্ছে, সেটা কিন্তু উইল নট রান। তো এটা তো একটা বড় সমস্যা বাংলাদেশের জন্য। তারপরে এই যে দেখলাম যে 2 দিন আগে শেষ হলো ওই যে গ্রিন টেক্সটাইল, যেই মেলাটা ফেয়ার, সেটা সম্বন্ধে তোমার কোনো যদি ধারণা থাকে, বা এটাতে কি, এটা তাহলে কেন করা হচ্ছে চীনের সাথে জয়েন্টলি? তাহলে কি মানে আমরা কি এর মাধ্যমে বা এই ফ্যাসিলিটি নিলে আমাদের কি কমবে, কস্টিং কমবে? যেখানে আমাদের পড়ে থাকছে সেখানে আমাদের এই মেলাটার কি উদ্দেশ্য? না, মেলা কিন্তু সারা বছরই কোনো না কোনো মেলা হয়ে থাকে এবং এ ধরনের মেলা প্রতি বছরই হয় আমাদের এখানে। মেলা থেকে যে খুব সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন আসবে সেরকম আমি আশা করি না। তবে ব্যাপারটা এটা সত্য যে আমাদের কিন্তু একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। অভিক ভাই, আমি জানি না আপনার কতটুকু জানা আছে, আমাদের এখানে কিন্তু যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা আমরা বলছি বারবার, এটা কিন্তু টোটালি হচ্ছে কটন বেস। কিন্তু আহ, আমাদের যে রপ্তানি বাজার, সেখানে চাহিদা হচ্ছে কিন্তু এখন ম্যানমেড ফাইবারের। সেখানে কটন বেসড প্রোডাক্টের চাহিদা কমে আসছে। তথ্যটা হচ্ছে এরকম যে সারা বিশ্বে এখন ম্যানমেড ফাইবারের চাহিদা হচ্ছে 76, আর রেস্ট অফ দ্য 24 ইজ কটন বেসড। কিন্তু আমাদের আমাদের রপ্তানি, আমাদের প্রোডাকশন বাস্কেটটা হচ্ছে ঠিক একেবারে উল্টো। আমাদের এখানে 76 হচ্ছে কটন বেসড, আর বাকিটা হচ্ছে ম্যানমেড। ফলে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে সেখানে কিন্তু তারা আমাদের সব ধরনের পণ্যের, সব ধরনের কাঁচামাল, সব ধরনের সুতা বস্তু দিতে পারছে না। আমি যদি আপনাকে যেটা দিয়ে বলি, আমাদের এখানে লোকালি যেসব ওভেন তৈরি হয়, ওভেন, শার্ট প্যান্ট, অর্থাৎ ডিজেল যেসব কারখানাগুলোকে রিপ্রেজেন্ট করে, সেসব ওভেন তৈরিতে কিন্তু যে পরিমাণ কাঁচামালের প্রয়োজন হয়, তার খুব কম কম বলতে 40 to 45% আমরা লোকালি তাদেরকে সরবরাহ করতে পারছি, বাকিটা আমদানি করতে হয়। তো ফলে ম্যানমেডের এখানে ব্যাপক চাহিদা রয়েছে। ওভেনে ওভেনও কিন্তু ম্যানমেডের দিকে যাচ্ছে বেশি পরিমাণে। ফলে যেহেতু একে ওভেন করার মতো আমাদের সামর্থ্য ছিল না, তার উপর ম্যানমেডে যখন চাহিদা তৈরি হয়েছে, তখন এই দুইটা চাহিদা একত্র হওয়ার পর থেকে আমাদের কিন্তু লোকালি আর ব্যাকওয়ার্ড লিঙ্কের সেই ক্ষমতা সক্ষমতা তার নেই যে এই ধরনের নতুন আধুনিক পণ্যের তারা ব্যাকওয়ার্ড সাপোর্টটা দেবে। ফলে চীন বলেন, ভারত বলেন, অন্যান্য দেশ বলেন, আমাদের এখানে কিন্তু কিছু ম্যানমেডে বিনিয়োগ করার একটা একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। সেদিক থেকে আচ্ছা, চীন হয়তো সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। তো এটা কি সরকার তো অবশ্যই ওয়াকিবহাল, এবং আমাদের গার্মেন্টস সেক্টরে যারা ব্যবসায়ী আছেন তারা তো অবশ্যই ওয়াকিবহাল, তারা কি এখানে ইনভেস্টমেন্টের কোনো চিন্তা ভাবনা করছেন এই 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 অ্যাঙ্গেলে, বা একটা কি শুরু হয়েছে কিনা, বা এর সাথে কোনো জয়েন্টলি কোনো দেশের সাথে এটা করবে কিনা, এটা যদি তোমার কোনো ইনফরমেশন থাকে?
না, এখানে হচ্ছে আসলে ম্যানমেডের চেষ্টা তো বহুদিন ধরে বলা হচ্ছে, করা হচ্ছে কিছু কিছু প্রচেষ্টা আত্মবিচ্ছিন্ন হবে, কিন্তু ম্যানমেডের ক্ষেত্রে এত আমাদের টেকনোলজি জানা নেই। দ্বিতীয় হচ্ছে যে ম্যানমেডের মধ্যে যে এত সর্বাধুনিক আপনার পণ্য এবং টেকনোলজি চলে আসছে, সেগুলো আমরা একেবারে অনবহিত। আর দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে সরকার, বিগত সরকার সুবিধা ছিল যে ম্যানমেড কে সাপোর্ট করার জন্য যে ধরনের পলিসি সাপোর্টের প্রয়োজন ছিল সেটা তো করা হয়নি, বরং ম্যানমেডের উপর নানান ধরনের আমদানি শুল্ক, নানান ধরনের সরবরাহ পর্যায়ে ফ্যাক্টরি থেকে আমরা ফ্যাক্টরি নেওয়ার পর্যায়ে সেখানে নানান ভ্যাট তৈরি করা আরোপ করা হয়েছিল। ফলে কিন্তু সরকারের পর্যায়ে থেকে কোনো রকম সাপোর্ট ছিল না। এইরকম একটা একটা বৈরী পরিস্থিতির মধ্যে স্থানীয়ভাবে বিনিয়োগ করা সহজ ছিল না, কিছু কিছু বিচ্ছিন্ন অবস্থা ছিল। এবং আমাদের আমি বহুবার শুনেছি কথাগুলো যে আমাদের তৈরি পোশাকের তৈরি পোশাককে আগামীতে তার গতি ধরে রাখার জন্য আমাদের উদ্যোক্তারা বারবার বলে রাখছে আমাদের পশ্চাৎ সংযোগ শিল্পকে, অর্থাৎ ব্যাকওয়ার্ড লিঙ্কের শিল্পকে শক্তিশালী করতে হবে। এই কথা বলে তারা এটাই বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের এখানে কর্ম দেশ থেকে আসলে ম্যানমেড অর্থাৎ কৃত্রিম প্রতিপন্ন বিনিয়োগ করার জন্য। আমাদের এখানে এখন ইদানিং কিছু কিছু যৌথ বিনিয়োগ হচ্ছে। আপনি যে কথা বলেছেন যে আসলে চীনের পক্ষ থেকে এরকম প্রস্তাব আসছে যে আমাদের এখানে কিছু কিছু বিনিয়োগ করার ক্ষেত্রে, কারণ আমাদের মার্কেটটা নানান অর্থে আকর্ষণীয়। আমি জানি না কেন এতদিন আমরা সেই সুযোগটা কাজে লাগাতে পারলাম না। মানে তৈরি পোশাক ক্ষেত্রে যারা এখন টপ প্লেয়ার, তার মধ্যে বাংলাদেশ ধরেন, আমরা টোটাল গ্লোবাল এক্সপোর্টিং এ আমরা হচ্ছে সেকেন্ড, কিন্তু আমেরিকা হচ্ছে আমরা থার্ড। এরকম একটা বড় প্লেয়ারের ক্ষেত্রে যেখানে আমাদের যেসব সুবিধাগুলো আছে, আমাদের প্রতিযোগী কারণ সেই সুবিধাটা নাই। এখন থেকে আমরা এখনো দেশ হিসাবে পৃথিবীর সব দেশেই, বিশেষ করে প্রধান বাজারগুলোতে যুক্তরাষ্ট্র বাদে আমরা শুল্কমুক্ত সুবিধাটা পাচ্ছি। যেখানে আমরা ধরেন এবারে 16% শুল্কমুক্ত সুবিধা পাচ্ছি, সেখানে 16% অতিরিক্ত শুল্ক দিয়ে আমাদের প্রতিযোগীদের বাজারে প্রবেশ করতে হয়। তাহলে এই যে আমরা 16% এগিয়ে থাকলাম, সেই সুবিধাটা আমরা কোথায় কাজে লাগালাম? লাগাইনি কোথাও। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এখানে যেরকম সস্তা শ্রম পাওয়া যায়, এই সস্তা শ্রমের সুবিধা কিন্তু অন্য কোনো প্রতিযোগী দেশের মধ্যে নাই। তো সেই সুবিধা আমরা কোথায় কাজে লাগাতে পারলাম? থার্ড হচ্ছে ভৌগোলিক ভাবে এবং মানে আহ ঐতিহ্যগত ভাবে আমাদের, আমি কয়েকজন উদ্যোক্তার সাথে কথা বলে দেখেছি, কয়েকটা ফ্যাক্টরি ভিজিটে দেখেছি, আমাদের যে শ্রমিকদের যে আঙ্গুলগুলো, আঙ্গুলের যে কাজ, যে কম্পোজ, এটা আমাদের শুরু হওয়ার কারণে আমরা খুব দ্রুত কাজ করতে পারি। এই যে দক্ষতা, শ্রমিকদের এই দক্ষতা আমরা কাজে লাগাতে পারিনি। সস্তা শ্রম, উৎপাদন ব্যয় তুলনায় কম, উৎপাদন ব্যয় তুলনায় কম, সস্তা শ্রম, এবং মোটামুটি নিজের ক্ষেত্রে শতভাগ আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কে সাপোর্ট পাচ্ছি, শুল্কমুক্ত সুবিধা পাচ্ছি। তাহলে এরকম সুবিধা পাওয়ার পর একটা দেশ কেন এতদিন ধরে পিছিয়ে আছে, আমার কাছে হিসাবটা মিলছে না। আরে এটা আসলে শর্ট প্রবক। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা মানে আনফরচুনেট। এটা তো হওয়ার কথা না, কারণ এগুলো তো সব স্বচ্ছ, হিসাব নিকাশ তো স্বচ্ছ। আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আমার ফরওয়ার্ড লিঙ্কেজ, এবং আমার মাঝখানে যে প্রোডাকশন। ফরওয়ার্ড লিঙ্কেজ বলতে আমি বুঝাচ্ছি ট্রান্সপোর্ট এবং যেখানে পোর্ট অ্যান্ড আদার আদার থিংস। আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে যে যেটা আমাদের র ম্যাটেরিয়াল, এবং যেটা দিয়ে আমরা কাজটা করব, কারণ রেডিমেড গার্মেন্টস তো আলটিমেটলি হয়ে গেছে হচ্ছে সেলাই এবং কাটা সেলাই এই টাইপের। বাট ফেব্রিক্সটা তো একটা ব্যাপার। আমাদের এখানে কয়েকটা টেক্সটাইলের ফ্যাব্রিক্স, যেমন আমি জানতাম যে বেক্সিমকো ফ্যাব্রিক্স ছিল, কিন্তু ওরা হয়তো খুব লিমিটেড পর্যায়ে সাপ্লাই দিতে পারতো, ওইভাবে আসতো না। তো মেইনলি ফেব্রিক্স এগুলো কোথা থেকে আসে বাংলাদেশে? অভিক ইম্পোর্টটা ভাই, হয় আমি কোথা এটা থেকে? একটু তার আগে হ্যাঁ, আমি হ্যাঁ, একটু গ্রিন টেক্সটাইল নিয়ে, হ্যাঁ গ্রিন টেক্সটাইল নিয়ে একটু বলতে চাচ্ছি। আপনি গ্রিন টেক্সটাইল যে আচ্ছা, আচ্ছা, মেলাটির কথা আচ্ছা। বলছেন, চীন হ্যাঁ, বাংলাদেশের, হ্যাঁ, চীন বাংলাদেশের যৌথ উদ্যোগে। ধন্যবাদ অভিক ভাই। তো এই বিষয়ে আমি একটু বলতে চাই, ওই মেলাতে আমি কাভার করেছি এবং সেদিন আমি ছিলাম। তো চীনের রাইট। রাষ্ট্রদূত তিনি সেটি উদ্বোধন করেছেন, ইয়াওয়েন। তিনি সেদিন যেটি বলেছেন যে গত এক বছরে বাংলাদেশের সাথে চীন, চীনের 20টির অধিক কোম্পানি তারা যে বিনিয়োগ চুক্তি করেছে সেটি 800 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 8 কোটি মার্কিন ডলারের বেশি হবে। তারা বিনিয়োগ করতে চায়, এর বেশিরভাগই বিনিয়োগ করতে চায় তারা হচ্ছে তৈরি পোশাক খাতে।
অর্থাৎ আপনি এই ধরনের রিপোর্ট দেখে থাকবেন এবং মহিম ভাই হয়তো আরো ভালো বলতে পারবে। ইতিমধ্যে কিন্তু অনেকগুলো তৈরি পোশাক শিল্পের প্রতিষ্ঠানের সাথে অর্থাৎ বাংলাদেশি কোম্পানির সাথে চীনা কিন্তু জয়েন্ট ভেঞ্চারে তারা উৎপাদন করতে চাচ্ছে, পোশাক তৈরি পোশাক উৎপাদন করতে চাচ্ছে এবং অনেক জায়গায় জমি লিজ নিচ্ছে তারা। তারপরে যে স্পেশাল ইকোনমিক জোন সেখানে তারা বিনিয়োগের কথা বলছেন। অর্থাৎ এগুলো কিন্তু তৈরি পোশাক খাতেই সিংহভাগ। এই মুহূর্তে আমার কাছে ডেটাটি নাই, তবে আমার ধারণা মহিত ভাই সেটা ভালো বলতে পারবে যে সেখানে যাতে তারা জয়েন্ট ভেঞ্চারে তৈরি পোশাক উৎপাদন করতে পারে। এর একটা বড় কারণ যেটি আমি মনে করি, বিভিন্ন রিপোর্ট দেখে আমার যেটি মনে হয়েছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং চীনের উপর যে শুল্ক আরোপ করেছে, অতিরিক্ত শুল্ক আরোপ, সেখানে আমরা দেখতে পাই যে চীনের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ প্রায় 54% সম্ভবত এই মধ্যে বেশি, এবং সেটা 100% করার ঘোষণা দিয়েছে। তো সে কারণে চীন তাদের তৈরি পোশাক যে কারখানাগুলো আছে সেগুলো আসলে কিছু শিফট করতে চায়, অর্থাৎ যেখানে একটু সুবিধা বেশি পাওয়া যাবে, যেমন বাংলাদেশের মতো জায়গা, ভিয়েতনামের মতো জায়গা, কম্বোডিয়া, এই সমস্ত দেশে আগেই আছে, এখন তারা বাংলাদেশের দিকে নজর দিচ্ছে। কারণ বাংলাদেশের শুল্ক তো কম, বাংলাদেশের উপর যে শুল্ক আরোপ করেছে, যেটি মহিবে বলছিল যে 35% বা কম বেশি সেরকম। তো এখানে যদি স্থানান্তর করে এখানে যদি সেই প্রোডাক্টটি উৎপাদন করতে পারে, অর্থাৎ তৈরি পোশাকের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলো যদি উৎপাদন করতে পারে, তাহলে বাংলাদেশ এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে কিছু সুবিধা পায়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ওদিকেও অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করতে পারবে। তো সেই সুযোগটি তারা কাজে লাগাতে চায়। এবং রাষ্ট্রদূত আরেকটি কথা বলেছেন, তিনি সবসময় এটি বলে আসছেন যে যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে সেই শুল্কটি মোকাবেলা করার জন্য বাংলাদেশের সাথে তারা একত্রে কাজ করতে চায়। যে কারণে কিন্তু আমরা দেখি যে প্রধান উপদেষ্টার যখন সফরটি হয়েছিল তখনও কিন্তু এই বিনিয়োগের কথা ঠিক বলেছিলেন। অবকাঠামোগত উন্নয়নের যে বিনিয়োগ আছে সেটির বাইরেও কিন্তু এই তৈরি পোশাক খাতের দিকে নতুন করে নজর দিচ্ছে, সেটি কিন্তু এই গ্রিন টেক্সটাইল যে ফেয়ারটি হলো সেখানে তিনি বলেছেন। না, সেটা তো ঠিক আছে, কিন্তু ব্যাপার হলো যে এই যে জয়েন্ট ভেঞ্চারে যেটা করবে এটা কি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কিছু, কারণ আমরা তো এখানে দেখলাম যে সুতার ইয়ে আসছে, নাকি যেটাকে বলে হচ্ছে যেই আহ, যেটা আরএমজি রেডিমেড গার্মেন্টস তৈরি করা সেইটাতে করবে, নাকি ব্যাকওয়ার্ডে করবে বা ফরওয়ার্ডেও করবে, এটা যদি আরেকটু একটু অ্যাড করতে পারো না, আমি ইমরুল। যতটুকু বুঝতে পারছি তারা দুটোতেই করবে। অত ডিটেলস হয়তো আমি যেহেতু আমি ইকোনমিক হুম। মানে অত ডিটেলস বলতে পারবো না, তবে তারা যেমন রেডিমেড গার্মেন্ট প্রোডাক্ট তৈরি করবে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজও তারা বিনিয়োগ করবে এবং সেই প্রোডাকশনের দিকে যাবে, সেটা বাংলাদেশের সাথে যৌথভাবে করতে যাচ্ছে, যেটা ওখানে মানে গিয়ে আমি বুঝতে পেরেছি। মানে যেমন এবং আমাদের দেশে যাদের ফ্যাক্টরি আছে তারা যেমন ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ফ্যাক্টরি করেছে, মানে যারা আরএমজি করে তারাও ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ফ্যাক্টরি করেছে অনেকেই, ঠিক ওরকমই একটা স্ট্র্যাটেজি তাই তো চায়না নিতে চাচ্ছে জি, বাংলাদেশের জি। সাথে। হ্যাঁ, ওরকম একটা স্ট্র্যাটেজি নিতে যাচ্ছে, এবং আমি একটা রিপোর্টে দেখলাম কিছু কিছু, আমি ওগুলোর নাম বলবো না, অলরেডি তারা চুক্তি করেছে যেগুলো তারা প্রকাশ আসলে করতে যাচ্ছে না এই মুহূর্তে। চীনের আচ্ছা বড় আচ্ছা বড় কিছু আপনার কোম্পানির সাথে অলরেডি তারা চুক্তিটি আচ্ছা কিন্তু আচ্ছা সম্পন্ন করেছে আচ্ছা ম্যানুফ্যাকচার আচ্ছা করার আচ্ছা। জন্য। তো মুহিব, এই ব্যাপারে কি তোমার কোনো অভিমত আছে যে এই যে এরা যে এটা করছে, যেটা ইমরুল জাম্প ইন করলো, থ্যাংক ইউ ইমরুল, যে এই ফেয়ার হোক বা এই যে যে ইনফরমেশন গুলো যে আসছে, এটা তোমার কোনো স্ট্যাটিস্টিক্স বা তোমার কোনো আম, অভিমত এই ব্যাপারে যদি আমাদেরকে বলো দর্শকদেরকে। মুহিব। হ্যাঁ, অবশ্যই এই বিষয়ে জি, এই বিষয়ে আমার যতটুকু আমার জানাশোনা সেটা হচ্ছে যে আসলে অনেক দিন ধরে এরকম শোনা যাচ্ছিল যে আমাদের এখানে চীনের বিনিয়োগ আকর্ষণীয় হবে, কারণ হচ্ছে তাদের ওখানে বিশেষ করে তৈরি পোশাকে যারা হাত পাকিয়েছে সেই তৈরি পোশাকে এখন আর সেখানে একেবারে চলছে না। তারা আরো বেশি আহ উচ্চ প্রযুক্তির পণ্যে তারা চলে গেছে, আর সেটা তাদের ওখানে লাভজনক হচ্ছে না। আসলে তাদের যে সব অভিজ্ঞতা রয়েছে, টেকনোলজি রয়েছে, সেটা তারা শিফট করে বাংলাদেশে নিয়ে আসতে চায়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় ছিল যে আমরা গত লম্বা সময় ধরে আমাদের এখানে বিনিয়োগ সহায়ক পরিবেশ ছিল না, স্টিল নাই, এখনো নাই। এখন না থাকার যুক্তিসঙ্গত কারণ রয়েছে, কারণ এরকম একটা মুহূর্তের মধ্যে মৌলিক সংস্কারের মধ্যে যেখানে সংস্কার মনোযোগ দিয়েছে, সুতরাং সেখানে আপনার এরকম সফিস্টিকেটেড আপনার আহ, অবকাঠামোতে সরকার মনোযোগ দেওয়ার মতো সুযোগ সুযোগ তাদের নাই। কিন্তু গত বহু বছর ধরে যেহেতু আমাদের বিনিয়োগ সহায়ক পরিবেশ ছিল না, ফলে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও
চীনের বিনিয়োগ, ভারতের বিনিয়োগ, আমেরিকার বিনিয়োগ আমাদের এখানে সে হারে আসেনি। কারণ এগুলো সবাই জানি, আমরা সাধারণ পাঠকও জানেন যে কি পরিমাণ হ্যাসেল হয় আমাদের এখানে একটা বিনিয়োগ প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে, বিনিয়োগ করা পর্যন্ত ঘাটে ঘাটে তাদেরকে হয়রানি শিকার হতে হয়। ফলে আহ, সেই সুবিধাটা আমাদের এতদিন ছিল না। আমরা আশা করছি এখন যদি সেই সুবিধাটা কিছুটা ডেভেলপ করে, নতুন সরকার আসছে, নির্বাচনের পরে যদি নতুন সরকার আসে, সেই ক্ষেত্রে কিছু যে সম্ভাবনাগুলো আছে সেগুলো হয়তো কাজে লাগতে পারে। এই ক্ষেত্রে চীন একটা বড় দেশ হবে। কারণ ইতিমধ্যে আমার যদি খবর পেয়েছি যে 22টা প্রতিষ্ঠান চীনা, 22টা প্রতিষ্ঠান আমাদের এখানে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে তারা। এবং গতকাল খবর পেলাম যে এরকম অনেকগুলো প্রতিষ্ঠান যেখানে আমাদের এখানে বন্ধ হয়ে আছে, সেসব কারখানাগুলো তারা কিনে নেওয়ার চেষ্টা করছে। কিছু কিছু কারখানা আমাদের এখানে লসের মধ্যে আছে। নানান কারণে আমাদের এখানে যেহেতু অনেক প্রতিযোগিতার মধ্যে বৈচিত্র্য এসেছে, সুতরাং ছোট কারখানা, ছোট গ্রুপ অথবা নানান কারণে যেসব কারখানাগুলো ভালো করছে না, সেগুলো এখন এরকম যৌথ বিনিয়োগে পরিচালিত হতে পারে। এবং সেই ক্ষেত্রে তো মেনলি এটা অথবা এক সেকেন্ড, যেটা এমরুল যেটা বলছিল যে চীন শুধু যে আমেরিকা, মানে ধরো চীনের উপরে তো স্যাংশন, এখন চীন বাংলাদেশে ইন্ডাস্ট্রি করে, এটা কি আমেরিকায় পাঠালে কি ওই স্যাংশনের আওতামুক্ত থাকবে, এরকম কি ব্যাপার মহিব? হ্যাঁ, এটা আওতামুক্ত থাকবে। কারণ হচ্ছে এটা এটা চীন পাঠাচ্ছে ব্যাপারটা না, এটা কান্ট্রি অফ অরিজিন হচ্ছে বাংলাদেশ। আচ্ছা। কান্ট্রি অফ অরিজিনের ভিত্তিতেই কিন্তু শুল্ক বলেন অথবা অন্যান্য সুযোগ সুবিধা বলেন সেটা ইম্পোজ হয়ে থাকে। সুতরাং এটা এক্ষেত্রে কোনো বাধা নাই। তো ওই যে আমি শুনেছিলাম যে বেক্সিমকো যে ফ্যাক্টরিগুলো সেগুলো জাপানিজ ইনভেস্টমেন্ট হয়েছে, ওইখানে বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়েছে। এখন বাংলাদেশের যেই সিক আরএমজি ফ্যাক্টরিজ, এগুলো কি চাইনিজ ইনভেস্টমেন্ট হচ্ছে? ব্যাপারটা কি এরকম? আমার ঠিক সেরকমই বলা যাবে না, তবে তারা যেহেতু তাদের বিনিয়োগ মনোবৃত্তি রয়েছে, তারা যেখানে যেই অবস্থার মধ্যে তারা মনে করে মুনাফা আছে, সম্ভাবনা আছে, তারা সেখানেই যাবে। সুতরাং একদম অন্ধভাবে একেবারে মুদ্রা বলে দেওয়া সম্ভব না যে আসলে ওরা ইন্ডাস্ট্রিগুলো বেছে বেছে সেখানে তারা invest করবে। তা নয়, সেরকম নয়। কোনো কোনো ক্ষেত্রে সেটা হয়েছে। এবং আমি যতদূর খবর পেয়েছি যে এরকম অনেক নেগোসিয়েশন রয়েছে। আচ্ছা। তো মানে আর হয় না, জয়েন্ট ভেঞ্চার। যেগুলো আমি আপনাকে শুরুতে, হ্যাঁ, হ্যাঁ, জয়েন্ট ভেঞ্চারে সবগুলো হচ্ছে, জয়েন্ট ভেঞ্চারে হচ্ছে। এবং আমি যে শুরুতে আপনাকে বলেছিলাম আমাদের এরকম একটা সুযোগ সুবিধার মধ্যে আমরা কিন্তু এলএস থেকে গ্রাজুয়েট হওয়ার পরেও পরবর্তী 3 বছর যদি আমরা 26-এ গ্রাজুয়েট করি, পরবর্তী 3 বছর 29 সাল পর্যন্ত আমরা শুল্ক মুক্ত সুবিধাটা পাবো ইউরোপ সহ অন্যান্য দেশের মধ্যে। ফলে এখন একটা লম্বা সময় আমাদের সুযোগ রয়েছে যে আপনার বিনিয়োগকে আকর্ষণ করা যায়। সুতরাং চীন আসবে, অন্যান্য দেশ আসবে, খুব স্বাভাবিক যদি আমরা বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি করতে পারি। আচ্ছা, এখন আমাদের তো এমরুল তো চীনের ব্যাপারে কিছুটা, সে ওইখানে গেছে, দেখেছে, ইন্ডাস্ট্রি হয়তো ভিজিট করেছে, বা ডেভেলপমেন্ট কি হচ্ছে সেটা সে ভালো ভাবে আমাদেরকে একটু বলতে পারে। আমাদের ওই অভিজ্ঞতাটা নাই। তো হয়তো মহিব তুমিও গেছো, বাট ইমরুল, যে ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউতে যদি তুমি বলো যে ডেভেলপমেন্ট এবং ওটাকে কিভাবে, ধরো এই যে এই কথা প্রসঙ্গেই, এই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ, ওদের যে ইন্ডাস্ট্রি, হাউ দে আর ডুইং ইট, এবং সেটা কি তারা তাদের ওই মডেলটাকে কি আমরা এখানে ফলো করব, বা তারা কি তাদের মডেলটা আমাদের এখানে নিয়ে আসবে, এই ব্যাপারে যে তুমি আমাদের একটু একটু কোনো আলোকপাত করতে পারো, এমরুল। জি, জি, ধন্যবাদ অভিক ভাই। চীনের ডেভেলপমেন্টের বিষয়ে আমি যদি বলি, অর্থাৎ সার্বিক ডেভেলপমেন্টের বিষয়ে, একেবারে ওয়েল অর্গানাইজড প্ল্যান ডেভেলপমেন্ট, তাদের একটা সুবিধা সেটি হচ্ছে যে সবসময় একটা স্টেবল অবস্থা বজায় রয়েছে, অর্থাৎ একটা স্থিতিশীল অবস্থা। এই স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য তারা আপনার যে কোনো সিদ্ধান্ত কিন্তু অতি দ্রুত বাস্তবায়ন করতে পারে। অর্থাৎ একই সরকারের এক ধরনের কন্টিনিউশন বহু বছর ধরে রয়েছে। এবং আমি চীনে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, রাজনৈতিক অঙ্গন, সাধারণ মানুষ, অন্যান্য শিক্ষিত বা ধরেন শিক্ষা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তো তাদের ভেতরে একটা জিনিস আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে যে তারা রাজনৈতিক ভাবে সচেতন, কিন্তু আমাদের মতো পলিটিক্যালি এত বেশি ইনভলভ না। তারা আসলে চায় একটা স্থিতিশীল অবস্থা, একটা শান্তিপূর্ণ অবস্থা, যেটি চীন সরকার তাদের দেশে দিতে পেরেছে। এবং মানুষের লক্ষ্য কিন্তু সবসময় উৎপাদনমুখী। এবং চীন সরকার যে পরিকল্পনাগুলো গ্রহণ করে,
সেই পরিকল্পনাগুলো যাতে বাস্তবায়ন হয়, অর্থাৎ একেবারে আমাদের দেশে যেমন আমরা কোনো পরিকল্পনা যদি গ্রহণ করি সেটা বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না সেটা যেমন মনিটরিং এর একটা দুর্বলতা রয়েছে, চীনে কিন্তু এটা নেই, একেবারে শক্তভাবে সেটা মনিটর করা হয় এবং সেটি বাস্তবায়ন করা হয়। আমি শিল্পের বিষয়ে পরে আসছি, তার আগে আপনাকে জাস্ট একটা উদাহরণের জন্য বলি। সেটা হচ্ছে যে আমি যখন 2022 সালে চীনে ছিলাম 6 মাসের জন্য, তখন আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আপনার কুনমিং এর মালিপো কাউন্টিতে। মালিপো কাউন্টি হচ্ছে ভিয়েতনামের সীমান্তে একটা পার্বত্য অঞ্চল। তো সেখানে গিয়ে আমরা দেখলাম যে সেখানে হিউজ ডেভেলপমেন্ট হয়েছে, অর্থাৎ অবকাঠামোগত ডেভেলপমেন্ট, এডুকেশনাল ইনস্টিটিউশন, তারপর আপনার কৃষি ভিত্তিক খামার, অর্থাৎ গ্রামের যে কৃষকরা কৃষি কাজ করে তারা যাতে মার্কেট ধরতে পারে সেই সকল ব্যবস্থা হয়েছে। তো এর কারণটা কি আমি সেটা একটু অনুসন্ধান করার চেষ্টা করলাম, ফাইন্ডিং করার চেষ্টা করলাম। তো দেখলাম যে তারা একটা মডেল সেখানে ফলো করে, সেটা হচ্ছে পেয়ার সিস্টেম। পেয়ার সিস্টেমটা হচ্ছে অর্থাৎ যে অগ্রসর হয়ে যাবে তার যে উদ্বৃত্ত আপনার ইনকামটা, সেই উদ্বৃত্ত ইনকামটা যারা অনগ্রসর সেখানে সে ইনভেস্টমেন্ট করবে। তো এই মালিপো কাউন্টির পেয়ার হচ্ছে আপনার সাংহাই। অর্থাৎ সাংহাইতে যে উদ্বৃত্ত আয়টা হবে সেই উদ্বৃত্তটার কিছু অংশ সে মালিপো কাউন্টিতে, এটা কিন্তু আপনার ওরকম মানে আইনগতভাবে ওরকম করে একটা সিস্টেম করে দেওয়া যে সে তার উদ্বৃত্তটা ওখানে কিছু অংশ বিনিয়োগ করবে, এবং এই মালিপো কাউন্টিকে ডেভেলপ করার দায়িত্ব কিন্তু সাংহাইয়ের উপরে। যে এই সিস্টেমটা আমি আমার একটা বই লিখেছি এবং সেখানে আমি কিছুটা টাচ করার চেষ্টা করেছি। তো এই যে একটা মডেল, এই মডেল তো খুবই সুন্দর একটা মডেল। অর্থাৎ যে ধরেন আপনি ধনী, আমি কিছুটা অনগ্রসর বা দরিদ্র, অর্থাৎ আমাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। তো সেই একটা মডেল, আরো অনেক মডেল আছে, তো এইরকম একটা মডেল। তো এই মডেলের পাশাপাশি আমরা যদি বিভিন্ন শিল্প কারখানায় গেছি, বিভিন্ন কারখানাতে গেছি, সেখানে আমি দেখেছি যে তাদের যে আধুনিক উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির যে ব্যবহার সেটি ট্রিমেন্ডাস। যেমন এইবার যাওয়ার পরে আমি একটি কারখানা ভিজিট করেছি, একটি কোম্পানি ভিজিট করেছি, সেটি হচ্ছে তারা ড্রোন উৎপাদন করে। ড্রোন, সেই ড্রোনটা হচ্ছে আপনার ফায়ার ফাইটিং এর কাজে লাগে, একটু সাইজে বড় বড় ড্রোন। তো এটা হচ্ছে আপনার 300 বর্গ মিটার জায়গার আগুন কিন্তু 3 মিনিটে নিভিয়ে ফেলতে পারে এই ড্রোন। তো এটা কিন্তু তারা শুরু করেছে গত কয়েক বছর ধরে, অর্থাৎ 7-8 বছর হবে বা 8-10 বছর হবে তারা এটা শুরু করেছে, এবং এখন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে অর্থাৎ ইউরোপেও তারা এটা রপ্তানি করছে। তো সেক্ষেত্রে সে কারণেই আমরা যদি আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে চীনের এই সহযোগিতাগুলো দিতে পারি, শিল্প কারখানা বলেন, অবকাঠামো বলেন, প্রত্যেকটা জায়গায় যদি আমরা সেই মডেলটাকে ফলো করতে পারি, সেই মডেলটাকে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশেও এই উন্নয়ন করা সম্ভব। প্রযুক্তিগত সহায়তা বা অন্যান্য সহযোগিতা যে ধরনের দরকার সেই সহযোগিতা যদি কাজে লাগাতে পারি এবং সেটি যদি ফলো করতে পারি, সেটা আমাদের সম্ভব। আপনি জানেন যে এবছর মার্চ মাসে আমাদের প্রধান উপদেষ্টা চীনে গিয়েছিলেন, তো সেখানে যাওয়ার পরে শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন, চীনের সরকারের সাথে বৈঠক করেছেন। তো তিনি কিন্তু সেখানে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি কারিগরি সহযোগিতার বিষয়টি উল্লেখ করেছিলেন। এ বিষয় সম্বন্ধে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই হয়েছিল, যে কারিগরি সহায়তা, বিভিন্ন ক্ষেত্রে যে কারিগরি সহায়তা করার কথা। তো সেই সহযোগিতাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের দেশে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের, আমার ধারণা যে আমাদের উন্নয়ন সম্ভব। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, আজকে যে অ্যান্ড্রয়েড ফোনটি আমরা দেখি, যে যে অ্যান্ড্রয়েড ফোনটি আমরা দেখি, এটি কিন্তু এই আমাদের যে সবার হাতে পৌঁছানো সম্ভব হয়েছে, সবার কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, এটি কিন্তু একমাত্র চীনের কারণেই বলা যায়। যে তাদের কারণেই বা তাদের যে সস্তায় যে উৎপাদন করতে পারে এবং সেটি যে আমাদের এখানে সরবরাহ করেছে বা রপ্তানি করেছে বা আমরা নিয়ে এসেছি, যার কারণে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনটি এখন আমাদের বাংলাদেশে প্রায় বেশিরভাগ লোকে আমরা ব্যবহার করতে পারি। অবশ্যই আপনি মনে কিছু হ্যাঁ, মানে এই যে কারিগরি জিজ্ঞেস করতে। বলতে, হ্যাঁ কারিগরি বলতে কি টেকনোলজি ট্রান্সফার বোঝায়? মানে আমরা একটা টার্ম সম্বন্ধে ইউজ টু, তো এই জন্য ইংরেজিতে বললাম। মানে এটা প্রতিস্থাপন এরকম কিছু বোঝায় কারিগরির ভিতরে? প্রতিস্থাপন, এখন তো জয়েন্ট ভেঞ্চারে শুধু যে গার্মেন্ট কারখানা হবে তাই না, কারিগরি প্রতিষ্ঠানও হতে পারে। আহ, আমি ঠিক এই মুহূর্তে আপনাকে ডেটা দিতে পারবো না, তবে নিশ্চয়ই সেটাও রয়েছে, যেহেতু কারিগরি সহযোগিতার কথা বলা হয়েছে এবং সে বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। আমার ধারণা সেটি অবশ্যই থাকবে, যে টেকনোলজি ট্রান্সফারের যে বিষয়টি আছে টেকনোলজি ট্রান্সফার। সেটিও থাকবে। আমাদের এই যে বাংলাদেশের, তুমি তো ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হিসাবে আছো, বাংলাদেশের ডিপ্লোমেসিতে এখন কি পরিবর্তনটা ঘটেছে
এবং এই যে ট্রেড নিয়ে, অর্থনীতি নিয়ে আমাদের চাঞ্চল্য, এগুলোকে তুমি কিভাবে দেখছো একটু যদি আমাদেরকে, দর্শকদেরকে একটু বলো, যদি কোনো আশার বার্তা থাকে বা যদি কোনো শঙ্কা থাকে তোমার মনে। এমরুল। জি, জি, ধন্যবাদ অফিক ভাই। ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে আপনি যে পরিবর্তনের কথাটি বললেন, আমরা আসলে দেখেছি যে বিগত আমলে যে সরকারটি ছিল সেই সময় এক ধরনের আমরা কূটনৈতিক তৎপরতা দেখেছি, কূটনৈতিক বিভিন্ন দেশের সাথে যে ধরনের তৎপরতা দেখেছি, তার মধ্যে আমাদের প্রতিবেশী একটি দেশ সেদিকে আমরা দেখেছি যে, এবং এটি বলা হয়ে থাকে যে সেই দেশটির দিকেই কিছুটা বেশি ঝুঁকেছিল, অর্থাৎ সেই দেশের সাথে সম্পর্ক আহ এমন পর্যায়ে পৌঁছেছিল যে যেখানে আমরা দেখতাম যে কিছু কিছু বিষয়ে এটা ধারণা করা হতো বা বলা হয়ে থাকে, এখন বিশ্লেষকরা বলে থাকেন যে কিছু জিনিস করতে গেলে, অর্থাৎ যেমন আমরা তিস্তা প্রকল্পের কথাই বলি, তিস্তা প্রকল্পে কিন্তু আমরা একসময় দেখলাম যে চীন কিন্তু অগ্রসর হয়েছে, এবং সম্ভবত 2021 সালে তারা একটা প্ল্যান করেছিল এবং সেখানে একটি স্টাডি করেছিল। তিস্তা মহাপরিকল্পনা নামে একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল, বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে চেয়েছিল। এবং রাষ্ট্রদূত বিভিন্ন সময় এই কথাটি আমাদেরকে বলেছেন যে তাদের দিক থেকে তারা সবসময় প্রস্তুত, যদি বাংলাদেশ সরকার চায় তাহলে তারা যে কোনো সময় এটা করতে প্রস্তুত রয়েছেন। কিন্তু আমরা এটা শুনে থাকি, কতটুকু বাস্তব সেটা হয়তো বিশ্লেষকরা আরো ভালো বলতে পারবেন, যে প্রতিবেশী একটি দেশের সেই সময় তাদের তারা যেহেতু বলেছিল যে এই ধরনের একটা প্রকল্প তাদের আসলে সায় ছিল না, আমি যেটি বলতে চাই যে সায় না থাকার কারণে কিন্তু তখন এই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কিন্তু সেই জায়গায় এখন আমি এই তিস্তাটাকে সামনে নিয়ে আসলাম এই কারণে, যেহেতু একটা এটা নিয়ে অনেক ধরনের হ্যাঁ, এটা বিতর্ক তো একটা রয়েছে, অনেক বড় ধরনের ইস্যু। আলোচনা, একটা বড় ইস্যু। তো আমরা এবার যখন দেখলাম যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যখন মার্চ মাসে যে চীন সফর করলেন, সেই সময় চীনের নেতৃবৃন্দের সাথে তিনি যে বৈঠক করেছেন শি জিনপিং সহ, প্রেসিডেন্ট শি জিনপিং সহ, তখন কিন্তু এই পানি ব্যবস্থাপনার কথাটি সামনে তিনি তুলে ধরেছেন এবং তিস্তা প্রকল্পের কথাটিও বলেছেন। তিস্তা প্রকল্পে কিন্তু যে মহাপরিকল্পনার কথা বলা হয়েছিল সেটির কথা তিনি তুলে ধরেছেন, বাস্তবায়নের কথা বলেছেন। তা আমরা দেখি যে এক ধরনের শিপমেন্ট তো অবশ্যই হয়েছে। যেমন যুক্তরাষ্ট্রের কথাই যদি আমরা ধরি, তো যুক্তরাষ্ট্রের সাথে সেই সময়ের সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়নের সাথে সেই সময়ের অর্থাৎ বিগত সরকার আমলে যে ধরনের সম্পর্ক ছিল, সেখান থেকে কিন্তু একটা শিপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা কিন্তু এঙ্গেজমেন্টটা আরো অনেক বেড়েছে। যদি সাম্প্রতিক আপনি 2 দিন বা 3 দিন আগে ইউএস যে রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে আসার কথা আর কি, তো তার ব্রেন বক্তব্যটি যদি আপনি ক্রিস্টেনসেন। ব্রেন ক্রিস্টেনসেন ক্রিস্টেনসন। তুমি চিনবা তো, তুমি চিনবা, উনি তো আমাদের ছিল আগে পলিটিক্যাল ইকোনমি হ্যাঁ, অ্যাফেয়ার্সের উনি ছিলেন তো। হ্যাঁ, তিনি কিন্তু একটা কথা বলেছেন, আপনি হয়তো খেয়াল করেছেন কিনা, যে বাংলাদেশ বিশ্বের একটা অষ্টম বৃহৎ দেশ জনসংখ্যার দিক থেকে। তো বিশ্ব পর্যায়ে বা বিশ্ব সম্প্রদায়ের কাছে যে অ্যাটেনশনটা ড্র করার কথা বাংলাদেশ, সেই অ্যাটেনশনটা কিন্তু ড্র করতে পারে নাই একটা বৃহৎ প্রতিবেশীর শ্যাডোর কারণে বা শ্যাডো হয়ে থেকেছেন। তো এটি তো আপনারা লক্ষ্য করেছেন। তো নিশ্চয়ই এই ধরনের অনেক পরিবর্তন কিন্তু আমরা খেয়াল করছি। এবং আপনি দেখেন যে আহ, পাকিস্তানের সাথে যদি আমরা ধরি, যে আগে আমরা দেখেছি যে ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এক ধরনের রেস্ট্রিকশন ছিল। এখন কিন্তু সেই রেস্ট্রিকশনটি আর নেই, অর্থাৎ পাকিস্তানের সাথে অনেক এঙ্গেজমেন্ট বাড়ছে। এবং আজকে কিন্তু আজকে তো রাত 12টা পার হয়েছে বাংলাদেশে, তো সন্ধ্যা 7টার সময় পাকিস্তানের অর্থমন্ত্রী বাংলাদেশে আসার কথা, এবং আহ আগামীকাল অর্থাৎ সোমবার তিনি কিন্তু সিরিজ বৈঠক করবেন, দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এবং সেখানে নানান ধরনের বিষয়, জ্বালানি খাত থেকে শুরু করে অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানান ধরনের বিষয়গুলো আসবে, যেটি কিন্তু আমরা আগের আমলে দেখি নাই। তবে একটা জিনিস যেটি হয়েছে, কূটনৈতিক বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বলেন, সেটা হচ্ছে যে যেহেতু ভারত একটি বৃহৎ প্রতিবেশী, এবং বৃহৎ প্রতিবেশী, আপনি একটা কথা বলা হয়েছে যে প্রতিবেশী কিন্তু পরিবর্তন করা যায় না। তো এবং সেটি হচ্ছে বৃহৎ একটা প্রতিবেশী। তো সেই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখেই কিন্তু আমরা এগিয়ে যেতে চাই। সেই একই জিনিসটাও কিন্তু এটা আমাদের সরকার সবসময় বলছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বৃহৎ প্রতিবেশীরও কিন্তু সেই বিষয়টি কিন্তু মাথায় রেখেই সম্পর্ককে এগিয়ে নিতে নিতে হবে। আচ্ছা, যেমন আমি একটু ছোট আপনি করে দিই, আমি একটু ছোট আহ, করে দিই, সরি।
আমি এই এই প্রসঙ্গে তুমি আরো বলবে, কিন্তু জাস্ট আমি একটা লিঙ্ক করে দিই। তুমি রিসেন্টলি ঘুরে এসছো জি দিল্লি থেকে, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা গ্রুপ তোমরা গেছিলে, ইউ আর ওয়ান অফ দ্য পার্ট অফ জি। দ্য গ্রুপ দ্যাট আই নো। তো আহ, ওই ওই পরিপ্রেক্ষিতে তুমি যেগুলো বলছো বলো, ওইটাকে একটু লিঙ্ক করে যদি বলো আমাদের জন্য সুবিধা হয়, ভারতের সম্পর্ক, ডিপ্লোমেসি। জি আমি আমি সেই জায়গায় আসছিলাম যে আমি ওই জায়গায় আসবো। অভিক ভাই, যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু, অর্থাৎ গত বছর 5 আগস্টের যে পরিবর্তনটি বাংলাদেশে হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তার পরবর্তীতে আমরা দেখছি যে ভারত কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ স্বাস্থ্য বলেন, ট্যুরিজম বলেন, বিভিন্ন কারণে কিন্তু দৃষ্টিতে দিত, সেটি কিন্তু বন্ধ আছে এখন। অর্থাৎ মেডিকেল কিছু ভিসা ছাড়া অন্যান্য ভিসা দেয়া হচ্ছে না, যে কারণে সেটি বন্ধ আছে। এতে যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউরোপের সাথে আমাদের যে সম্পর্ক, এবং ইউরোপের অনেক দেশের কিন্তু দূতাবাস দিল্লিতে রয়েছে। দিল্লি থেকেই এখানে দেখভাল করা হয়, বাংলাদেশের চার্জও সেখান থেকে তারা করে থাকে। তো অনেকেই কিন্তু সেখানে ভিসা নিতে যেতে পারছে না। ইউরোপের কোনো দেশে যেতে হলেও যে ভিসাটি নেওয়ার জন্য দিল্লি যাওয়া দরকার বা ভারতে যাওয়া দরকার, সেটি পারছে না। তো এখন আসি আমাদের যে আপনার সফরের কথাটি বললেন, সেটি আমরা আমরা ভারত সরকারের আমন্ত্রণেই গিয়েছিলাম না, বাট দ্যাট ডিপ্লোম্যাটিক দ্যাট ইজ করেসপন্ডেন্ট। সলভ, রাইট? এই যে ইউতে তো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমেই অ্যাপিল করেছিলেন যে যাতে এখানে অ্যাটলিস্ট কনসুলার সেকশন অথবা ভারত থেকে অন্য কোনো দেশে বাংলাদেশের জন্য ব্যবস্থা করতে, ওটা তো এখন সলভ কিছু কি হয়েছে নাকি? না, কিছু দেশ করেছে, কিন্তু সবই যে তারা কনসুলার সেকশন আচ্ছা। এখানে খুলেছে সেটি কিন্তু না, কারণ এখানে একটা খরচ খরচার বিষয় আছে, তার নীতি পলিসিগত সিদ্ধান্তের বিষয় আছে সেই দেশটির। তো সবগুলোই কিন্তু করেনি। যাই হোক, আমি আমাদের সফরটি নিয়ে যেটি বলতে চাই যে আপনি হুম। জানেন যে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন 2 ধাপে আসলে যাওয়ার কথা। এটি গত বছর বছর থেকে চালু হয়েছে, অর্থাৎ 5 আগস্টের আগে থেকেই চালু হয়েছে। অনেকেই হয়তো ভুল ধারণা করে থাকে যে হয়তো যেমন আজকেও একজন আমাকে বলেছে যে এটি এই বছর থেকেই চালু হয়েছে। আসলে বিষয়টি ভুল ধারণা, এটি হচ্ছে গত বছর 5 আগস্টের আগে থেকেই চালু হয়েছে। যে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের যারা সদস্য রয়েছেন তারা সবাইকে নিয়ে যান, 2 পর্বে নিয়ে যান, অর্থাৎ ভাগ ভাগ করে নিয়ে যান। তো এবার আমরা যখন গেছি আমাদের সাথে অনেকেরই মত বিনিময় হয়েছে, বিশেষ করে ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, তার সাথে যে বৈঠকটি হয়েছে। আমি এতদিন ডিপ্লোম্যাটিক বিট কাভার করার কারণে, যদিও খুব মেধাবী না, কিন্তু কিছু সাইন, কিছু শব্দ চয়ন এগুলো কিন্তু বুঝতে পারি। তো বিক্রম মিস্ত্রি হুম। যেটি বলেছেন যে অতীতে আসলে যা কিছু ঘটে থাকুক বাংলাদেশে, তিনি ঠিক এই শব্দটি ব্যবহার করছেন যে যা কিছুই ঘটে ঘটে থাকুক সেটা পাস্ট। এখন আমরা নতুন করে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এবং আরেকটি কথা বলেছেন যে এই এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারাও চায় যে বাংলাদেশে একটা আলিয়া নির্বাচন হোক, ঘোষিত যে সময়টি রয়েছে সেই সময় নির্বাচনটি হোক, এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যাকে ক্ষমতায় বসাবে তাদের সাথেই তারা সম্পর্কটিকে এগিয়ে নিতে চায়। অর্থাৎ দ্বিপক্ষীয় সম্পর্ক, তারা বলার চেষ্টা করছেন যে আপস এন্ড ডাউন থাকে আর কি, আপস এন্ড ডাউন থাকে, তো সেগুলোকে কাটিয়ে তারা সম্পর্কটিকে এগিয়ে নিতে চায়। সেক্ষেত্রে যে সরকারি আসুক, এবং যে ধরনের বিতর্কগুলি রয়েছে সেগুলি তারা আসলে দূরে ছেড়ে দিতে চায়। এবং তারাও চায় যে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকলে দুই দেশই লাভবান হয়, সেটা অর্থনৈতিক দিক থেকে, বাণিজ্যিক দিক থেকে। এটি কিন্তু বিক্রম মিস্ত্রি, তিনি ভারতের পররাষ্ট্র সচিব, তিনি নিজেই কিন্তু বলেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তিনি এত খোলাখুলি ভাবে আমাদের সাথে কথা বলেছেন এবং আমাদেরকে প্রশ্ন করতে দিয়েছেন। আমরা কিন্তু আমাদের যে যার মতো করে প্রশ্ন করেছে, এবং অনেক প্রশ্ন কিন্তু তাকে করেছে আমরা, এবং তিনি সবগুলো প্রশ্নেরই কিন্তু উত্তর দিয়েছেন। তো আমি আশা করি যে এখন যে ধরনের স্থবিরতা বাইলেটারাল সম্পর্কের ক্ষেত্রে রয়েছে বা খানিকটা অচলতা, সেটি সম্ভবত কেটে যাবে। এবং ভিসার প্রসঙ্গে যেটি বললাম সে বিষয়ে আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলছেন যে এখন থেকে সেটি স্বাভাবিক করার চেষ্টা করবেন, অর্থাৎ সামনের দিনগুলোতে খুব দ্রুতই এই বিষয়টি স্বাভাবিক করে ফেলবেন, যে বিচার যে বিষয়টি রয়েছে। আমি ধারণা করি যে এই কথার মধ্যে দিয়ে আসলে মেসেজটা এই, যে নির্বাচনটি হওয়ার পরে তারপরে রাজনৈতিক সরকার, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে বিচার যে বিষয়গুলো রয়েছে, বাণিজ্যিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি। তো আচ্ছা, মোটামুটি এই আফটার সফরের এই। দ্য ইলেকশন এভরিথিং উইল বি, ওটা তো ভারত সরকার প্রথম থেকেই বলছে যে নির্বাচনের পরে আমরা স্বাভাবিক করব, এখন করব না। কিন্তু ট্রেড কিন্তু বাড়ছে। গত বছর মানে শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশনের সময় যেই ভলিউম ছিল কম হলেও
মোটামুটি 12-13% বেড়েছে। আমাদের যিনি অ্যাম্বাসেডর আছেন বা হাই কমিশনার আছেন দিল্লিতে বাংলাদেশের, কি জানি, রিয়াজ, মিস্টার রিয়াজ হ্যাঁ, রিয়াজ হামিদুল্লাহ। হামিদুল্লাহ, ওনার একটা নিউজ পেপারের একটা ইন্টারভিউতে দেখলাম, উনি বলেছে 12-13% ট্রেড বেড়েছে। ইভেন আমাদের আহমেদ মনসুর সাহেব যিনি গভর্নর, উনিও বলেছেন যে ট্রেড অনেক বেড়েছে। যে চালের ট্রাক তো ঢুকছেই, মানে প্রচুর চালের জি। ট্রাক ঢুকছে। তো ট্রেড যদি বাড়ে তাহলে মানুষে মানুষের সম্পর্ক বন্ধ করে রাখার আমি কোনো যৌক্তিকতা তো দেখতেই পাই না। মানে ট্রেড তো আমি বসে নাই, ইলেকশন ইলেকশন হবে দেখে তো ট্রেড বসে নাই। ইলেকশন হবে বলে আমি ট্রেড করব না, সেটা তো হচ্ছে না। আমি এখানে একটা কয়েকটা কারণ আছে, তার মধ্যে সবগুলো তো আর বলা মানে সরাসরি বলা যাবে না, তো দু একটা কারণ আমি হ্যাঁ। বলি। তাদের ইন্টারনাল কারণটা আগে বলি, যেটা আমার কাছে উপলব্ধি হয়েছে বা আমি যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে হুম, যে বাংলাদেশের মানুষ বেশিরভাগ যায় কিন্তু আপনার আহ, পশ্চিমবঙ্গে, কলকাতায়, বা হুম, অর্থাৎ কলকাতা কেন্দ্রিক চিকিৎসার জন্য বলেন, ঘোরার জন্য হুম, বলেন, বা ট্যুরিজমের জন্য বেশিরভাগই আসলে কলকাতার সাথে বা পশ্চিমবঙ্গের সাথে কানেক্টেড, এবং সেখানেই যাওয়ার চেষ্টা করে। তো আমার যেটা মনে হয় সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু এখন যে সরকারটি রয়েছে, অর্থাৎ তৃণমূল সরকার, এই সরকারের সাথে বিজেপির, অর্থাৎ কেন্দ্রীয় যে সরকার রয়েছে, তার এক ধরনের দ্বন্দ্ব রয়েছে। এই হুম, দ্বন্দ্বটি থাকার কারণে নেক্সট ইয়ারে সম্ভবত পশ্চিমবঙ্গে নির্বাচন, এই নির্বাচনের আগে, exactly. হ্যাঁ, নির্বাচনের আগে তারা হয়তো এটা, আমার মনে হয় যে খুব একটা স্বাভাবিক করবে, যদিও বলছে, তবে খুব একটা স্বাভাবিক করবে বলে মনে হয় না। নির্বাচনটি হওয়ার পরে সেই ফলাফলের উপর ভিত্তি করে আমার ধারণা স্বাভাবিক হবে। এবং এতে যে পশ্চিমবঙ্গের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয়টি আমার ধারণা কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্যই নজরে আছে, বিজেপি সরকার নজরে আছে। কিন্তু যেহেতু তৃণমূলের সরকার সেখানে রয়েছে এবং কিছুটা অর্থনৈতিক সেখানে যদি কিছুটা ডাউন ট্রেন্ডে যায়, সেটা তো পশ্চিমবঙ্গ সরকারের জন্যই ডিসক্রেডিট, বা তাদের হয়তো তাদের জন্য কিছুটা খারাপ হবে। এই বিষয়টা একটা অন্যতম কারণ বলে আমার কাছে মনে হয়েছে। আর আরেকটি বিষয় যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে যে আহ যারা বিগত সরকারে ছিল তাদের বেশিরভাগ, এটা বলা হয়ে থাকে যে তারা পালিয়ে আশ্রয় নিয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে। তার মধ্যে বেশিরভাগই শীর্ষ সারির অনেকেই কিন্তু কলকাতা কেন্দ্রিক, এবং তাদের দু একজনকে দেখাও গেছে যে কলকাতা কেন্দ্রিক। আমি ধারণা করি যে এখন যদি, বা এটা শুনে থাকি আর কি, যে এখন যদি স্বাভাবিক প্রক্রিয়ায় যাওয়া আসা হয়, অর্থাৎ মানুষ আগে যেরকম যেতে পারতো ওরকম স্বাভাবিকভাবে যেতে আসতে পারে, তো এর মধ্যে দিয়ে কিন্তু অনেক ধরনের মানুষই বাংলাদেশে, যেমন আমি সাংবাদিক, আমিও যাবো, একজন সাধারণ মানুষও যাবে, একজন ব্যবসায়ী যাবে। এবং হুম, আপনি তো জানেন যে সিটিজেন জার্নালিজম নামে একটা বিষয় আছে, সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন। তো এইরকম যাতায়াত থাকলে ওখানে যারা আশ্রয় নিয়েছেন, বলা হয়তো যে 50-60 হাজারের মতো আশ্রয় নিয়েছেন, এরকম শুনে থাকি আর কি। কতটুকু সত্য মিথ্যা যেহেতু এক্সাক্ট ডেটা নাই, এবং এই ডেটা তো আসলে কখনো পাওয়া যাবে না। তো এরকম ফ্রিকুয়েন্ট যাতায়াত থাকলে তখন এই বিষয়টি এখন যেভাবে আপনার পাশ কাটিয়ে বা পাশে রাখা সম্ভব হতো, তখন কিন্তু পাশে রাখা সম্ভব হবে না। অর্থাৎ কেউ একজন ভিডিও করে দেখা যাবে যে এই যে এখানে কলকাতা অমুককে দেখা যাচ্ছে ঘুরছে ফিরছে, এটা কিন্তু ওভারঅল সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে। তো সেটা একটা আমার ধারণা কারণ হতে পারে। আর বাকি আমাদের নির্বাচন বা নির্বাচন পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবে তার সাথে সম্পর্ক কেমন হবে, কি হবে, এই বিষয়গুলো তো রয়েছেই। না, এটা একটা কনসার্ন এখনকার ক্ষেত্রে অবশ্যই, কিন্তু রাজনীতির পরে, মানে ইলেকশনের পরেও তো যারা পালিয়ে আছে তারা পালিয়েই থাকবে, ওইখানেই থাকবে। তখনও তো জি। এই সমস্যার সমাধান হবে না, আনটিল এন্ড আনলেস দিস ইজ অ্যান অ্যানাদার ওয়ে সমস্যার সমাধান করতে চায় বা কিছু করতে চায়। যদি আগামী গভর্নমেন্ট এসে তাদের সাথে একটা নেগোসিয়েশন করে বা করতে চায়, সেটা কতটা জনগণ মানবে বা কতটা সম্ভব হবে, আই ডাউট। এই প্রশ্নটা থেকেই যাবে, এই প্রবলেমটা সহসা যাওয়ার কথা না। আমি জানি না কিভাবে এটা সলভ হবে। সো যাই হোক, এমরুল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। এবং খুব চমৎকার চমৎকার কিছু ইনফরমেশন আসলো আমাদের কাছে। এবং আমি নিউ ভিউর দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমাদের সাথে ছিলেন এমরুল খায়েস, উনি বাংলা ভিশনের সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট একসাথে। উনি এবং উনি অনেক বছর ধরে ডিপ্লোমেসি করেসপন্ডেন্ট হিসাবে কাজ করছেন। আমি ওনাকে চিনি অনেক বছর ধরে। এবং ওনার যেই ভিজিট যেটা ছিল চায়নায়, সেটা থেকে আমরা অনেক একটা ভালো ইনফরমেশন পেয়েছি, যেটা আমাদের দেশ কাজে লাগাতে পারে, ফায়ার ফাইটিং স্পেশালি।
যেখানে কোনো গাড়ি নিয়ে যেতে হবে না, কিছু নিয়ে কিছু করতে হবে না, এবং ইট ইজ ভেরি এফেক্টিভ যদি আমরা এটাকে অ্যাভেল করতে পারি। আর ড্রোন টেকনোলজির মাধ্যমে বা আমরা নিজেরাও এটাকে চিন্তা করতে পারি যে কিভাবে এটা কারিগরি দেওয়া যায়। আর আমরা মুহিবকেও ধন্যবাদ জানাতে চাই। মুহিব আমাদের সাথে ছিলেন অনেকক্ষণ, এবং উনি এই যে এয়ারপোর্টের যে এই, বিষয়গুলো আমাদের খোলাসা করেছেন। আমাদের $1 বিলিয়ন অপচয় হয়নি বা কিছু ওইভাবে নষ্ট হয়নি, এবং আমাদের গার্মেন্টস সেক্টরও ধ্বংস হয়ে যায় না এই আগুনের কারণে। সো অ্যাটলিস্ট এই ব্যাপারে যে অস্থিরতা বিরাজ করছিল বা অস্থির ঘটনা শুনছিলাম, সেগুলো আমরা অ্যাটলিস্ট ডিমিস্টিফাই করতে পেরেছি। আমাদের এই চ্যানেলের এই নিউভিউয়ের একটা উদ্দেশ্যই হচ্ছে ডিবাঙ্ক করা, বা যেই ডিমিস্টিফাই করা, যে যে সমস্ত ধূম্রজাল তৈরি হয় সেগুলোকে আমরা কাটিয়ে দিই। তো এই জন্য আমাদের এফেক্টিভ হচ্ছে যে যারা অভিজ্ঞ জার্নালিস্ট, যারা জানে, যারা কথাবার্তা বলে লোকজনের সাথে। তো আমরা এটা আরো বজায় রাখবো। এমরুল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম আবারও আমরা ডিপ্লোমেসি এবং আরো অনেক ব্যাপার নিয়ে কথা বলবো। আমাদের অনেক ইস্যু আছে, এবং হোপফুলি ইউ উইল হেল্প আস ইন ডেভেলপিং দিস চ্যানেল অ্যাজ ওয়েল, তোমার বক্তব্য দিয়ে সুন্দর সুন্দর কথা বলে। সো সবাইকে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।